প্রিয় দর্শক, শুভ সকাল। বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন দৈনিক আমার দেশের ব্যবস্থাপনা সম্পাদক জাহেদ চৌধুরী। জাহেদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আলোচনা যাবার আগে আজকের দৈনিকের প্রধান প্রধান শিরোনামগুলো একটু দেখে নিতে চাই। আমার হাতে আছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম: হাদিকে হত্যা চেষ্টা, ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে। ভারত থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক সমকাল। সমকালের প্রধান শিরোনাম: ঝুঁকিতে থাকা প্রার্থী ও ব্যক্তিরা পাচ্ছেন গানম্যান বডিগার্ড। নিরাপত্তা নিশ্চিত করতে তৈরি করা হয়েছে সিকিউরিটি প্রোটোকল। আজকালের মধ্যে সংশ্লিষ্ট ব্যক্তিদের জানানো হবে। জামিনে থাকা অস্ত্রধারী ও চিহ্নিত সন্ত্রাসীর তালিকা করে গ্রেফতারের নির্দেশ। 3 দিন পরও ধরা যায়নি প্রধান দুই অভিযুক্তকে। হাদিকে হত্যা চেষ্টা, সুপারিশ বাস্তবায়ন নিয়ে হতাশ সংস্কার কমিশনের সদস্যরা। দৈনিক ইত্তেফাক। ইত্তেফাকের প্রধান শিরোনাম: হাদিকে গুলি করা সন্ত্রাসীকে দেশ ছেড়েছে, 3 জন আটক। মোটরসাইকেলের মালিক 3 দিনের রিমান্ডে। রাজনৈতিক দলগুলোকে নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ। চোরাগুপ্তা হামলা নিয়ে শঙ্কিত ইসি। হাদিকে গুলির ঘটনা মাথায় বাজ পড়ার মতো সিইসি। সন্ত্রাসীরা যেন পার পেয়ে না যায়, আইনশৃঙ্খলা বাহিনীকে ইসির কঠোর বার্তা। দৈনিক যুগান্তর। যুগান্তরের প্রধান শিরোনাম: 14 মাসে গ্রেফতার ফ্যাসিস্টের 56,187 দোসর, 70 ভাগই জামিনে মুক্ত। মোটরসাইকেল মালিকসহ গ্রেফতার 6। ভারতে পালানোর গুঞ্জন ফয়সাল ও আলমগীরের। ওসমান হাদি হত্যা চেষ্টা। হাদিকে গুলি করে দিন দুপুরে ফয়সালের নির্বিঘ্নে প্রস্থান, পরিকল্পনার নেপথ্যে কারা? দৈনিক ইনকিলাবের শিরোনাম এটি। শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। দৈনিক নয়া দিগন্ত। নয়া দিগন্তের প্রধান শিরোনাম: নানকের পরিকল্পনায় হাদিকে গুলি। ওসমান হাদিকে আজ সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে। প্রধান উপদেষ্টার সাথে কয়েকজন উপদেষ্টার বৈঠকের সিদ্ধান্ত। এক নারীর কাছে মিলেছে গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য। তদন্তে কেঁচো খুঁড়তে সাপ বেরিয়ে আসতে পারে। মোটরসাইকেলের মালিকসহ আটক 3। গান পয়েন্টে থাকা জুলাই যোদ্ধাদের নিরাপত্তায় ব্যবস্থা নিচ্ছে পুলিশ। দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠের প্রধান শিরোনাম: বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসায় জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ, শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত। সন্ত্রাস দমনে করা নজর। রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ। দৈনিক কালবেলা। কালবেলার প্রধান শিরোনাম: দেশ ছেড়ে পালিয়েছে 2 মোস্ট ওয়ান্টেড। হাদিকে হত্যা চেষ্টার। বিএনপি 3 বিষয়ে মহাব্যস্ত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা ও চিকিৎসা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা, নির্বিঘ্ন করা এবং আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিজয় অর্জন। তারেক রহমানের দেশে ফেরা, এসএসএফ চেয়ে শিগগিরই সরকারকে চিঠি দেবে বিএনপি। দৈনিক বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের প্রধান শিরোনাম: আরও অনেকে হিট লিস্টে, সীমান্ত দিয়ে পালিয়েছে 2 হামলাকারী। আজ সিঙ্গাপুর নেওয়া হচ্ছে হাদিকে। রাজনৈতিক দলগুলোর জন্য নিরাপত্তা প্রোটোকল দেবে পুলিশ। হাদির উপর হামলায় আরও কয়েকজন নজরদারিতে। দৈনিক দেশ রূপান্তর। দেশ রূপান্তরের প্রধান শিরোনাম: জীবন দিয়েও মুক্তিযোদ্ধারা হতে পারেননি 11 ক্লিনার। কাঁদছে দেশ, কাঁদছে পরিবার। পরিচয় মিলেছে সুদানে হতাহত 14 বাংলাদেশি শান্তিরক্ষীর। জাতিসংঘ মহাসচিবের নিন্দা। দৈনিক মানবজমিন। মানবজমিনের প্রধান শিরোনাম: কে এই শুটার মাসুদ? হাদিকে গুলি করে মাসুদ। মোটরসাইকেল চালক ছিল আলমগীর। 2 হামলাকারী শনাক্ত। ভারতীয় হাই কমিশনারকে তলব। হাদির হামলাকারীরা ভারতে ঢুকলে গ্রেফতারের আহ্বান। দৈনিক বণিক বার্তা। বণিক বার্তার প্রধান শিরোনাম: উচ্চশিক্ষায় অধ্যয়নরত ভোটার এবার 1/2 কোটি। দ্য ডেইলি স্টার। ক্ল্যাম্প ডাউন নাও, ইনশিওর সিকিউরিটি। দ্য নিউজ পত্রিকার প্রধান শিরোনাম: 3 সাসপেক্টস হেল্ড ওভার শুটিং হাদি। তো জাহেদ ভাই, এই ছিল দৈনিকগুলোর শিরোনাম। তো আমরা যেটা দেখছিলাম যে হাদিকে হত্যার চেষ্টা নিয়ে সবগুলো পত্রিকা তাদের মোটামুটি প্রধান শিরোনাম করেছে। তো বলা হচ্ছে যে ছক কষা হচ্ছিল কয়েক মাস ধরে। শুটার ভারতে পালিয়ে গিয়েছে বলে অনেকগুলি পত্রিকা জানাচ্ছে। তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। আপনাকে ধন্যবাদ। আসলে খুব স্বাভাবিকভাবেই জাতীয় দৈনিকগুলো হাদির উপর এখনও তাদের প্রধান শিরোনাম অব্যাহত রেখেছে।
শুক্রবারের ঘটনা, শনিবারের পত্রিকা, রোববার, আজকে সোমবার, এই গত 3 দিন ধরেই জাতীয় দৈনিকগুলোতে হাদি প্রধান শিরোনাম হিসেবে আসছেন মূলত। এবং এটা খুব স্বাভাবিকভাবে হাদির মতো একজন লোক, যে জুলাই আন্দোলনের সক্রিয় নেতাদের মধ্যে একজন, এবং জুলাইয়ের পরে মানে সত্যিকার অর্থে কেন হাদিকে নিয়ে সারা দেশের মানুষ এখন কিন্তু এই হাদির বিষয়টাতে কনসেন্ট্রেট হয়ে আছে। এই কারণেই আছে যে জুলাইয়ের যে চেতনা, জুলাই যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ রাজপথে নেমে আসছিল, তরুণ যুবকরা এবং সাধারণ মানুষ সর্বস্তরে দল মতের ঊর্ধ্বে উঠে, একমাত্র স্বৈরাচারী ফেসিবাদের দূষর এবং ফেসিবাদ নিজে এবং তার দূষরদের কিছু লোক ছাড়া, আওয়ামী লীগ এবং তার দূষর ছাড়া অন্য সবাই রাজপথে একাট্টা হয়েছিল। এই যে স্পিরিট বাংলাদেশকে তুলে ধরা, এইখানে গত 15-16 মাসে 5ই আগস্টের পর যে 15-16 মাস সময় অতিক্রান্ত হয়েছে, এই সময়ের মধ্যে হাদি একটা উজ্জ্বল নক্ষত্র বাংলাদেশের জন্য, যে মানুষ বিশ্বাস করে, বাংলাদেশের মানুষ বিশ্বাস করে, তরুণ সমাজ বিশ্বাস করে যে তারা যে বাংলাদেশ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই বিপ্লবে রাজপথে নেমে এসে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে 1400 তরুণ এবং 30,000 লোক পঙ্গুত্ব বরণ করেছে। মূলত এটা তরুণ সমাজ, তরুণরাই মূলত এখানে লিড দিয়েছিল। তো তাদের এই আকাঙ্ক্ষাটাকে হাদি সঠিকভাবে ধারণ করতে পেরেছিলেন। এই হাদির জন্য মানুষের এই আকুতির পিছনে আমার বিশ্বাস, আমার ধারণা এবং জাতীয় দৈনিকগুলোতে যে এর প্রতিফলন, এটার পিছনে মূল কারণ হলো এটা। মূল কারণটা হলো তরুণ সমাজ যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, যে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম বাংলাদেশ থাকবে, এটা কোনো দেশের দাবিদারি করবে না, কেউ এখানে এসে আধিপত্য বিস্তার করার চেষ্টা করবে না, এখানে গণতন্ত্র বহাল থাকবে, এখানে মানুষের কথা বলার স্বাধীনতা থাকবে, বাংলাদেশের সক্রিয়তা থাকবে। মানে এই যে একটা আকাঙ্ক্ষা, এবং এখানে দুর্নীতিমুক্ত একটা পরিবেশ থাকবে, এখানে সাংস্কৃতিক পরিমণ্ডলটা কেমন হবে, এখানে বাংলাদেশে যে ধর্মীয় মূল্যবোধে মানুষ বিশ্বাস করে, যে যার ধর্মে বিশ্বাস করে স্বাধীনভাবে সে তার ধর্ম পালন করবে, ইসলামী ধর্মীয় মূল্যবোধটাকে আপহোল্ড করে যারা মুসলিম আছেন এবং ইসলাম ধর্মের যারা আছেন, তারা এটাকে মেজরিটি মুসলিম কান্ট্রি হিসেবে তারা এই দেশ এটাকে আপহোল্ড করবে। এই যে কালচারাল বিষয় বলেন, রাজনৈতিক বিষয় বলেন, অর্থনৈতিক বিষয় বলেন, দুর্নীতিমুক্ত একটা পরিবেশ বিরাজ করবে, এই পুরো জিনিসটা হাদি যেন মানে অসংখ্য যুবক, তরুণ এবং সাধারণ মানুষের একটা প্রতিচ্ছবি হয়ে উঠছিলেন। এবং উনার বিরুদ্ধে কিন্তু আপনি দেখেন যে আমাদের বলতে আমি বাধ্য হচ্ছি যে কিছু তরুণ এর মধ্যে দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে আমরা মিডিয়াতেই দেখেছি, রিপোর্ট আসছে। কিন্তু হাদি ছিলেন এগুলোর ঊর্ধ্বে, সমস্ত বিতর্কের ঊর্ধ্বে একটা মানুষ ছিলেন হাদি, এবং যে কারণে উনি নিজের একটা প্ল্যাটফর্ম গড়ে তুলেছিলেন ইনকিলাব মঞ্চ নামে, এবং এটার মাধ্যমে উনার মতো করে উনি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিলেন। এবং মানুষ দেখেছে যে এই ছেলেটাই, আমরা যে বাংলাদেশ চাই, আমরা যেভাবে দেশটাকে চাই, এই ছেলেটা এই কথাগুলোই বলছে, এইভাবেই কাজ করছে, যে কারণে মানুষের তার প্রতি এই আকুতিটা। তো আমি ব্যক্তিগতভাবে হাদিকে আসলে চিনি। গত বছর অক্টোবরে যখন মাহমুদ ভাই, আগস্টের শেষ দিকে অক্টোবরে যখন মাহমুদ ভাই দেশে আসলেন, আমাদের সম্পাদক মাহমুদুর রহমান, উনি তো এক্সাইলে ছিলেন, দেশের বাইরে ছিলেন, শেখ হাসিনার শেষ দিকে বাধ্য হয়েছিলেন দেশ ছাড়তে। তো উনি যখন দেশে আসবেন, তখন হঠাৎ করে আমি একদিন একটা ফোন পেলাম, এবং ফোনে সে পরিচয় দিল, আমি শরীফ ওসমান হাদি ভাই, আপনার সাথে আমার ওই রকম কথা নাই, যোগাযোগ নাই, তবে মাহমুদ ভাই দেশে ফিরছেন, আমরা এয়ারপোর্টে ওনাকে রিসিভ করতে চাই, তো আপনারাও তো এয়ারপোর্টে যাবেন, সবাই যাবেন, তো আমরা একটা সম্মিলিতভাবে এয়ারপোর্টে একটা থাকি, আমাদের মধ্যে একটা সমন্বয় থাকুক, আমরা একটু কথাবার্তা বলে নিব। এই বলে তার পরিচয়, সামওয়ান কেউ আমাদের পরিচিত কেউ আমার নাম্বারটা হয়তো তাকে দিয়েছে। এবং এরপর থেকে আমি দেখেছি যে গুলিবিদ্ধ হওয়ার দিন 4 আগেও সে আমার দেশ অফিসে আসছিল, আমার টেবিলে অনেকক্ষণ বসেছিল, মাহমুদ ভাইয়ের সঙ্গে কথা বলবে, ওখানে অন্য গেস্ট ছিলেন, তো বের হওয়ার আগ পর্যন্ত এখানে ছিল। একবারে তার আচার আচরণ দেখলে আপনি কোনোভাবেই একবারে নিজের আপন করে নেয়ার যে মানুষের একটা ক্ষমতা, এই সম্মোহনী শক্তিটা তার আছে, হাদির এই সম্মোহনী শক্তিটা আছে, যে কারণে সবাই তাকে পছন্দ করে। গতকালকে আসনাদ আবদুল্লাহ আসছিলেন, আসনাদ আবদুল্লাহর সাথে কথা হচ্ছিল, আমি দেখছিলাম যে সে কথা বলতে পারছে না, আমি সাথে একজন ডাক্তার ছিলেন, ওই ডাক্তারের সাথে আমি লেটেস্ট তার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে, শারীরিক অবস্থা নিয়ে কথা বলতেছিলাম। তো হাসান আবদুল্লাহ বলছিল, ভাই আমি আর নিতে পারছি না,
মানে আপনারা কথাটা যদি এখন আর না বলেন আমার সামনে তাইলে ভালো হয়, মানে এত কষ্ট পাচ্ছিল সে, দেখছিলাম যে অস্বাভাবিক আচরণ করছে, মানে বলতে যে প্রতিদিন তার সাথে আমার কথা হতো, কোনো না কোনো বিষয় নিয়ে মত বিনিময় হতো। তারা কিন্তু অন্য দলের, মানে রাজনৈতিকভাবে এনসিপিতে হাসনাত আবদুল্লাহ হাদি ইনকিলাব মঞ্চে, সে কিন্তু এনসিপিতে যায় নাই, বাট তাদের মধ্যে একটা হৃদ্যতা ছিল, যারা দেশকে ভালোবাসে, যে তরুণরা এই বাংলাদেশ তাকে ধারণ করে, তাদের মধ্যে দেখেন এই ইন্টিমেসিটা ছিল। তো এখন বিষয় আসছে যে কারা এই শত্রু, কারা এই গুলি করলো, যারা এখানে স্পষ্ট আমরা ইতিমধ্যেই দেখেছি, আপনি এখানে পড়ছিলেন পত্রিকাগুলোতে যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে, আসলে 3 জন নয়, মোট 6 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে এই যে মেইন সাসপেক্ট ফয়সল, যে গুলি করেছে, ফয়সল ওরফে মাসুদ, যে তার ওয়াইফ, তার শ্যালক এবং তার এক বান্ধবী বলা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে একটা রিসোর্টে বসে, গ্রিন রিসোর্ট নামে একটা রিসোর্টে বসে তারা ওই সর্বশেষ এখানে কিভাবে হাতিকে হত্যা করবে এরকম পরিকল্পনা করছিল, যেটা পুলিশ মাধ্যমে আমরা জানতে পেরেছি। তো তাদের 3 জনকে পুলিশ ধরেছে, আর ধরেছে যে মোটরসাইকেলের যে মালিক হান্নান, তাকে ধরেছে, এবং বর্ডার থেকে 2 জনকে ধরা হয়েছে, যারা এই লোকজনকে এই পার ওপর করতে সহযোগিতা করে, যে তাদের মাধ্যমে ইনফরমেশন। এই মোট 6 জনকে আটক করা হয়েছে আমরা যতটুকু জানি, আমাদের রিপোর্টার এবং পুলিশের মাধ্যমে এই তথ্যগুলো পেয়েছে। এবং দেখেন যে ফয়সল ওরফে মাসুদ, যে তার পরিচয়টা কি, সে ছাত্রলীগের সেন্ট্রাল কমিটির মেম্বার, সে ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সহসভাপতি, সে আদাবর থানার সভাপতি, এবং সে জাহাঙ্গীর কবির নানক এবং আসাদুজ্জামান খান কামালের সাথে ঘনিষ্ঠ। এবং আরেকজন মন্ত্রীর নাম আসছে এখানে, আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, যে তার আত্মীয় মুস্তফা জব্বারের কথা আসছে। তো এখন কথা হলো যে তার নিজের পরিচয় আছে, তার রাজনৈতিক পরিচয় আছে, এবং তারা ফেসিবাদের সহযোগী ছাত্রলীগের ক্যাডার, সরাসরি সে এই হত্যাকাণ্ডে সম্পৃক্ত হয়েছে। তার অর্থ কি? এবং বলা হচ্ছে সে ভারতে পালিয়ে গেছে। এখানে শুরু থেকেই যে কথাটি বলা হয়েছে সঠিকভাবেই, গতকালকে বাংলাদেশ সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারতীয় হাইকমিশনার মিস্টার প্রণব বর্মাকে ডেকে এনে 2টা বিষয় বলেছে, যে এই আলোচনা যাব। আচ্ছা, যাই হোক, তো এখানে আমি যেটা বলছিলাম যে এই যে ফেসিবাদী শক্তি এখনো সক্রিয় রয়েছে, তারা যে জুলাইয়ের কণ্ঠকে স্তব্ধ করে দিতে চায়, তারা যে একটা স্বাধীন, সার্বভৌম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী, দুর্নীতিমুক্ত একটা বাংলাদেশ গড়ার জন্য মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে স্তব্ধ করে দিতে চায়। এবং নির্বাচনের তফসিল যেদিন ঘোষণা হলো, তার পরদিনই হাদি, আপনি জানেন, ঢাকা আসনের একটা প্রার্থী ছিলেন, তো তার পরদিনই এরকম প্রার্থীর উপর ব্ল্যাঙ্ক পয়েন্ট থেকে একবারে টার্গেটেড কিলিং এর চেষ্টা করে তাকে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। আমরা দোয়া করি যে হাদি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। আজকে তাকে সিঙ্গাপুর নেওয়া হবে, আজকে সকাল 10:30টায় এয়ার অ্যাম্বুলেন্স আসার কথা, এবং 1:30টার দিকে তাকে ফ্লাই করার কথা অ্যাকর্ডিং টু শিডিউল। আমরা দোয়া করব, আশা করব যেন উনি সিঙ্গাপুর থেকে সুস্থ হয়ে ফিরে আসেন। এখানে আমি আরও 2-একটা বিষয়, আপনি যদি সময় দেন তাহলে আমি যেটা বলতে চাই, যে এইখানে সরকারের তরফ থেকে যে গাফলতিগুলা, কিংবা যে ওই প্রশ্নটাই আপনি করার জন্য আসছিলাম, যে এই যে সীমান্ত থেকে 2 জন সন্দেহভাজনকে ধরা হয়েছে, তো এটা তো প্রথম যেদিন গুলিটা করা হয় ওদিনই কিন্তু আপনার সমস্ত যোগাযোগ মাধ্যমে এসেছে যে পালিয়ে যেতে পারে, এবং কে এটার জন্য দায়ী, শুটারটা কে, এটা কিন্তু পরিচয় চলে আসছে। তারপরেও আপনার যে সীমান্ত অ্যালার্ট থাকা, সে যাতে ভারতে পালিয়ে যেতে না পারে। এবং গতকালকে একটা ট্রেনে একটা ছবি দেখলাম, যেটা সিলেটে একটা ট্রেন থেকে নামছে, ধারণা করা হচ্ছে যে এআই ইন্টেলিজেন্সরা তারা বলছে যে এটা মানে সত্যিকারের ছবি। তো তারপরেও তাকে ধরা গেল না, এটা আসলে ব্যর্থতা কিনা আইন শৃঙ্খলা বাহিনী? দেখেন, আমি যেটা মনে করি এখানে 2টো বিষয়, যে হাদি কিন্তু সিরিয়াস থ্রেটের মধ্যে ছিলেন, এবং এটা ব্যাপকভাবে মিডিয়ায় আসছে যে তাদের 3 জনের, স্পেসিফিকলি হাদি, ফুয়াদ এবং আরেকজন, এই 3 জনের থ্রেটের ব্যাপারে আগেই সরকারকে সতর্ক করা হয়েছিল। এবং এটা কিন্তু ব্যক্তিগত উদ্যোগেও সরকারি পর্যায়ে, আমি যেটা জানি যে চট্টগ্রামের যখন ঘটনা ঘটলো, ওই যে এরশাদুল্লাহ আরেকজন প্রার্থীর, বিএনপি যখন প্রার্থী ডিক্লেয়ার করলো, তারপরেই তার সমাবেশে হামলা করে একজনকে হত্যা করা হলো, তো এবং এরশাদুল্লাহ আহত হলেন। ওই সময় কিন্তু এই আলোচনাটা আসছিল, এবং
আপনি জানেন যে মিরপুরে একটা ঘটনা ঘটলো, পুরানো ঢাকায় হলো, যে আদালতে হাজিরা দিয়ে বেরিয়ে আসার পরপরই একজনকে গুলি করে হত্যা করা হলো। তো এই দুইটা কিংবা তিনটা মিরপুরের ঘটনা, এই তিনটা ঘটনায় যদি আমি বলি, এই তিনটাই কিন্তু খুবই ভয়ঙ্কর ঘটনা ছিল। বাট ওইখানে অন্য একটা বিষয়ে সামনে চলে আসছিল যে যারা নিহত হয়েছেন তাদের দুইজন অন্ততপক্ষে চিটাগাঙ্গের এবং পুরানো ঢাকার, তারা একসময় সন্ত্রাসী দলের সাথে সম্পৃক্ত এবং সন্ত্রাসী হিসেবে চিহ্নিত, বাট প্রতিপক্ষের হাতে নিহত হয়েছেন। বাট যেভাবে তাদেরকে হত্যা করা হয়েছে, সে সন্ত্রাসী হোক আর যাই হোক, এটার বিষয়টা এসে দাঁড়িয়েছে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা কোন দিকে যাচ্ছে। তখনই কিন্তু সরকারকে বলা হয়েছে, এবং এরপরই আমরা আমার দেশ পত্রিকায় এর উপর রিপোর্ট হয়েছে এর আগে, যে বাইরে থেকে বিশেষ করে প্রতিবেশী দেশ থেকে বাংলাদেশে ট্রেন কিলাররা টার্গেট কিলিংয়ের মিশন নিয়ে বাংলাদেশে ঢুকেছে। এবং এটা আমরা শেখ হাসিনার পতিত স্বৈরাচারী শেখ হাসিনার টেলিফোন কনভারসেশন কিংবা তাদের যে মাঝে মধ্যেই যে লিক হওয়া ইয়েগুলো আমরা দেখি, ওইখানেও কিন্তু এগুলো আসছে। এবং এটা মানে কি বলা যায়, সাধারণ মানুষজনও জানে যে এরকম পরিকল্পনা করা হচ্ছে, এরকম উস্কানি দেওয়া হচ্ছে, এরকম। তো এখানে সরকারকে যে লেভেলে সতর্ক হওয়া উচিত ছিল, বিশেষ করে হাদিসও যাদের উপর বেশি থ্রেট, এটা তো সরকার অ্যাসেস করে যে কোনো দেশের নাগরিককে রক্ষা করা এবং তাদেরকে প্রোটেকশন দেওয়া সরকারের দায়িত্ব। তো আমার মনে হয় যে তখনই সরকারের উচিত ছিল তাদের মিনিমাম নিরাপত্তাটুকু এনশিওর করা। তো সেটা সরকার করে নাই, এখানে এক ধরনের ব্যর্থতা। আর আপনি যে বিষয়টি বলছেন, এখানে যখনই এই ঘটনাটি ঘটলো তার পরপরই আমরা দেখলাম যে সরকারি উদ্যোগে নয়, অনেকে প্রাইভেটলি যে জিনিসগুলো প্রাইমারি সোর্সে যে কারা এই কিলিংয়ের সাথে জড়িত বলে এটা আসলো, এবং শনিবারের পত্রিকায় এটা লিড হয়েছে, এবং আমার দেশে তো একবারে ছবি দিয়ে এটা ছাপা হয়েছে। এটা গুরুত্বটা আমরা কেন ছাপিয়েছি, অবশ্যই এটার মধ্যে সত্যতা ছিল বলে আমি একটা লিড ছবি ইউজ করছি, নাহলে এটা জাতীয় দৈনিক কখনো এটা করে না। যারা অনুসন্ধান করেছে এবং তার উপর বেস করে আমার রিপোর্টার যখন এটা চেক ব্যাক করে দেখেছে যে না, এটার মধ্যে সত্যতা আছে, ইভেন ইনকিলাব মঞ্চের লোকজনও এটা স্বীকার করেছে যে ইয়েস, এই ছেলে ফয়সল যে সে হাদির টিমের গেছে পরিচয় গোপন করে মিশে গিয়েছিল প্রচারণায়, এবং তারাই এই কাণ্ডটা ঘটিয়েছে, এটা তারাও স্বীকার করেছে। যারা হাদির আশপাশে ঘনিষ্ঠজন যারা ছিলেন কিংবা ইনকিলাব মঞ্চের সাথে যারা জড়িত, তারাই প্রথম দিনই ভেরি ফার্স্ট ডেতেই তারা বলেছেন যে এইটা। তো লোক যদি আইডেন্টিফাই হয়ে যায় তাইলে তাকে ট্রেস করা এবং তাকে গ্রেফতার করা, এবং আমরা জানি যে এটার প্রতিবেশী দেশের একটা মদদ এখানে আছে। তো সুতরাং সে পালিয়ে যেতে পারে, যে তাকে পাঠিয়েছে, যারা তাকে স্পন্সর করছে তারা তাকে আবার সেভ করতে পারে। তো এখানে বর্ডারে গভর্নমেন্ট বলেছে, আমরা শুনেছি যে বর্ডারে নিরাপত্তা জোরদার করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, এটা কিন্তু ছিল, এটা বলার অপেক্ষা রাখে না যে এই নির্দেশ ছিল না। কিন্তু যদি পালিয়ে যায়, দিন শেষে আপনি সফল হতে পারলেন কিনা, এটা পালিয়ে গেল কিনা। গতকালকে দুপুরেও কিন্তু সকালে রিপোর্ট আসছিল, কোনো একজন সাংবাদিকের বরাত দিয়ে, তার ফেসবুক পোস্টের বরাত দিয়েছে তারা পালিয়ে গেছে এবং ত্রিপুরাতে আছে, এরকম লোকেশনও বলা হয়েছিল। পরে বলা হলো যে এই লোকেশনটার সূত্রপাত হলো যে সে তার কোনো এক বন্ধুকে, পুলিশ যাদেরকে ধরেছে সাসপেক্ট, তাদেরকে দিয়ে যেটা করে পুলিশ ফোন করিয়েছে, এবং ফোন করার পরে কোনো একটা পর্যায়ে সেই বলেছে যে আমি অলরেডি ভারতে পালিয়ে আসছি। তো এটা অনেক সময় মিসগাইড করার জন্য। এই ফয়সল একটা অনেক সাংঘাতিক ধূর্ত প্রকৃতির লোক এবং ট্রেন্ড লোক, এবং সে মানে এই সমস্ত বিষয়ে পুলিশকে ধোঁকা দেওয়ার মতো যথেষ্ট ক্যাপাবিলিটি তার আছে, তার অতীত ইতিহাস যেটুকু এই পর্যন্ত বের হয়েছে তাতে বোঝা যায়। সো এটা ধোঁকা দেওয়ার জন্য, পুলিশকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেওয়ার জন্য সেইটা করতেই পারে যে আমি পালিয়ে ভারতে চলে আসছি, যাতে তার উপর প্রেশারটা কম হয়, পরে অন্য দিক দিয়ে হয়তো সে পালিয়ে যেতে সহজে পারে। তো গতকাল দুপুরে আমরা দেখেছি পুলিশ বলেছে যে আমরা এটা নিশ্চিত করছি না, আমাদের কাছে এই তথ্য নাই, আমরা মনে করি যে সে এখনও দেশের ভিতরে রয়ে গেছে। এখন যদি তাকে ধরতে পারে, আজকেও কিন্তু এই রিপোর্ট আসছে যে পালিয়ে গেছে, এবং গত রাত থেকে পুলিশ কিন্তু একটু ভিন্ন সুরে, ফর্মালি বলে নাই, বাট আমার রিপোর্টার যেটা গত মিডনাইটেও আমাকে রিপোর্ট করেছে যে পুলিশের কাছ থেকে তারা বলছে, এখন পুলিশ বলছে সম্ভবত তারা পালিয়ে গেছে। গতকাল দুপুরে কিন্তু পুলিশ স্ট্রংলি এটা অপোজ করেছে। এখন বিষয় হলো, এখন তো তারা হয়তো মোবাইল ইউজ করা বাদ দিয়ে, আমি শুরুতেই যেটা বলছি যে টেকনোলজির দিক থেকে সে খুবই এক্সপার্ট, এবং যারা এর পিছনে আছে, নেপথ্যে আছে, তারা এটা প্লেন ওয়েতেই করেছে, খুব সিম্পলি একজন লোক এটা করে নাই। সো
তারা পুলিশকে ধোঁকা দেওয়ার কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। কিন্তু এখানে যদি সর্বোচ্চ এফোর্টটা না দেওয়া হয়, এইরকম একজনকে হামলার চেষ্টার পিছনে যদি আইন শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ এফোর্টটা না দেয়, তাহলে অবশ্যই এটা আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার মধ্যে পড়বে এবং গোয়েন্দা ব্যর্থতার মধ্যে পড়বে। কারণ আপনি বলতে পারেন যার উপর থ্রেট আসলো তাকে তো কেউ না কেউ অফিসিয়ালি না হলে আমার দায়িত্বটা কি যে তাদেরকে দেখা। এখন কালকে পুলিশ বলছে যে আমরা ঘরে ঘরে গিয়ে তো আর নিরাপত্তা দিতে পারবো না, এরকম ল্যাঙ্গুয়েজ আছে, আমি ব্রিফিংয়ে দেখেছি, ফর্মাল ব্রিফিংয়ে। বাট আমরা যারা সিরিয়াস রিক্সে আছেন তাদের তো সিরিয়াস রিক্সে, হাদি তো সিরিয়াস রিক্সে ছিলই। তো হাদি যদি সিরিয়াস রিক্সে থেকে থাকে তাহলে তার প্রতি কেন নজরদারিটা বাড়ানো হলো না? গোয়েন্দা নজরদারি তো দুই ধরনেরই হবে। আপনি গোয়েন্দা নজরদারি খালি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য, পলিটিক্যাল অপোনেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য করবেন, আর যাকে সিকিউরিটি দেওয়ার জন্য এটাও তো গোয়েন্দা নজরদারি, আপনার নাগরিককে রক্ষার জন্য, দেশের স্টেবিলিটি রক্ষার জন্য। এই হাদিকে ডিস্টেবিলাইজ করে আপনি নির্বাচন, এখন সবচেয়ে ফোকাল পয়েন্ট যেখানে, এই ফোকাল পয়েন্ট নির্বাচনটাকে ডিস্টেবিলাইজ করার জন্যই তো হাদির উপরে এই মুহূর্তের হামলাটা, টাইমিংটা হলো এই কারণে। সো আপনি তো জাতীয় নিরাপত্তার সাথে এটা জড়িত। হাদির হামলাটা একজন ব্যক্তি হাদির উপর হামলা, ব্যক্তি হাদির জীবন না, কিন্তু এটার সাথে জাতীয় নিরাপত্তার বিষয়টি জড়িত, জাতির স্থিতিশীলতার বিষয়টি জড়িত। আপনি এই দেশে স্টেবল সিচুয়েশন আপনি প্রিভেল করতে পারবেন কিনা এটা জড়িত। সুতরাং এই বিষয়গুলো কিন্তু কনসিডারেশন নিয়েই সরকারকে আগাতে হবে। জি, আজকে গতকালকে ভারতীয় হাই কমিশনকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বলা হয়েছে যে ভারত থেকে বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড দ্রুত বন্ধ চায় ঢাকা, এবং ভারতও এর কিছুক্ষণ পরেই তারা পাল্টা কাউন্টার স্টেটমেন্ট দিয়েছে যে বাংলাদেশ বিরোধী কাজে ভূখণ্ড, ভারতের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হয় না। তো আমি এইটার জবাবে, আপনার এই প্রশ্নের জবাবে যেটা বলতে চাই, তাইলে এখন আসাদুজ্জামান কামালের মতো যিনি মানবতা বিরোধী অপরাধের দায়ে দণ্ডিত বাংলাদেশের আদালতে, দণ্ডিত একজন অপরাধীকে ভারত কেন আশ্রয় দিয়েছে? ভারতকে এই প্রশ্নের জবাব দিতে পেরেছে? আজ পর্যন্ত ভারত এই প্রশ্নের জবাব কিন্তু দিতে পারে নাই। তাকে কেন আশ্রয় দিয়েছে এবং তারা কোথায় কিভাবে আশ্রিত আছেন? বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছেন, গণহত্যায় নেতৃত্ব দিয়েছেন, পলিটিক্যালি এবং পার্সোনালি যারা এগুলোর সাথে ইনভলভ ছিল, তাদের অনেককে ভারত আশ্রয় দিয়েছে। শুধু আশ্রয় দেয় নাই, ভারতের এই তালিকা আছে, আপনি দেখেন যে এর আগে আমার দেশ পত্রিকায় এই তালিকাটি এবং পরে অন্যান্য জায়গায় আসছে যে পুরো তালিকা ছাপা হয়েছে যে বাংলাদেশের এই ফ্যাসিস্ট সরকারের এবং তার সহযোগীদের কে কোথায় কোন বাড়িতে আছেন। ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে এর পুরো তালিকা আছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্টের পরামর্শ ছাড়া, নির্দেশ ছাড়া, অনুমতি ছাড়া তারা নড়াচড়াও করতে পারেন না, সেই খবরও আসছে। তো তারা তো এখানে সুনির্দিষ্টভাবে প্রমাণিত যে তারা সন্ত্রাসীকে শেল্টার দিচ্ছে এবং শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বলা হয়েছে। শেখ হাসিনা প্রমাণিত আদালতে, তাকেও তো তারা ফেরত দেয় নাই। আমি অন্যগুলো না হয় বাদই দিলাম, এবং অতীতে দেখা গেছে এরকম বহু সন্ত্রাসী বাংলাদেশের ভিতর সন্ত্রাস করে বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ঘটনা ঘটিয়ে ভারতে গিয়ে আশ্রয় নিয়েছে এবং ওইখান থেকে বিভিন্নভাবে বাংলাদেশের ভিতর অপারেশন চালাচ্ছে, কর্মকাণ্ড চালাচ্ছে, সন্ত্রাস চালাচ্ছে, চাঁদাবাজি চালাচ্ছে। তো তারা তো এই সমস্ত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে, বাংলাদেশ এই তালিকাও দিয়েছে এবং বারবার রিপিটেডলি অনুরোধ করেছে। তো এখন খালি স্টেটমেন্ট দিয়ে আমরা দিচ্ছি না, এটা তো কাজে প্রমাণ করতে হবে। ভারতকে সৎ প্রতিবেশী সুলভ আচরণ তার কাজে প্রমাণ করতে হবে। তারপরে দেখেন যে এই যে উস্কানিগুলো হচ্ছে, আমরা একের পর এক লিক টেলিফোন কনভারসেশনে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের অন্যান্য নেতাদের সরাসরি উস্কানি দেখছি। এই যে সরাসরি উস্কানিগুলো আমরা প্রতিনিয়ত দেখছি, তো এইটা কি একটা দেশের বিরুদ্ধে কর্মকাণ্ডের মধ্যে এটা পড়ে না? অতি অবশ্যই পড়ে। সেটার ব্যাপারে ভারতের কি বক্তব্য সেটা আমরা জানতে পারি না। আপনি স্টেটমেন্ট দিয়ে বললেন, কিন্তু বাস্তবটা তো সম্পূর্ণ ভিন্ন। সুতরাং বাস্তবে আসতে হবে। ভারতকে এই বাংলাদেশের জনগণের সাথে, বাংলাদেশের সাথে যদি সম্পর্কটা স্বাভাবিক করতে হয়, তাহলে এই ধরনের সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া থেকে ভারতকে বিরত থাকতে হবে। এবং বাংলাদেশ গভর্নমেন্ট রাইটলি প্রটেস্টও জানিয়েছে এবং অনুরোধও করেছে একটা, যে যদি এই সন্ত্রাসীরা ভারতে আশ্রয় নেয়, যারা হাদির খুনি, তারা যদি ভারতে আশ্রয় নিয়ে থাকে, তাহলে ভারত সরকার যেন তাদেরকে আটক করে বাংলাদেশের হাতে ফেরত দেয়। আমি আশা করব যে অন্ততপক্ষে ভারত এই ক্ষেত্রে যদি তারা উদাহরণ হিসাবেও দেখাতে পারে যে ইয়েস, আমি এই সন্ত্রাসীকে ধরে আপনাদের হাতে তুলে দিলাম, তাইলেও ভারতের সাথে সম্পর্কে একটা বুঝতে পারি যে তারা যে স্টেটমেন্ট করেছে এটা তারা মিন করে। আপনার কাছে একটা জানতে চাওয়া, সেটি হচ্ছে যে আওয়ামী লীগের কথাই বলি, যে আওয়ামী লীগ
সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দু একবার ক্ষমতা এসেছে, আর গত 17 বছর নির্বাচনের ছাড়াই নামে আমি মধ্যরাতের নির্বাচন দিয়ে জোর জবরদস্তি করে ক্ষমতায় ছিল। তো একটা পার্টি যেভাবে হাদিকে হত্যা চেষ্টা করা হয়েছে গুলি করে তাদের নেতাকর্মীদের দিয়ে, নেতাদের ছাত্রলীগকে দিয়ে, তো আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ড পার্টিতে পরিণত হচ্ছে আওয়ামী লীগ। না দেখেন, আপনি এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন যে সুযোগ পেলেই আপনার গুলি করে আবার জুলাই গণহত্যা, হ্যাঁ অনেকটা তো তাই তাদের আচরণ। জুলাই গণহত্যায় দেখেন যেখানে 1400 লোককে হত্যা করলো, যেখানে তাদের কামব্যাক করার চেষ্টা করা, ক্ষমা চাওয়া বা মানুষ, সেটাই আমি বলতে চাচ্ছি যে জুলাই গণহত্যায় এরকম একটা গণহত্যা চালানোর পর জাতিসংঘের মাধ্যমে প্রমাণিত যে তারা এখানে গণহত্যার মতো কাজকর্ম করেছে এবং 1400 লোককে হত্যা করা হয়েছে, 30,000 আহত হয়েছে। তো এখন এইটার জন্য আজ পর্যন্ত আওয়ামী লীগের একটা লোকও দুঃখ প্রকাশ করে নেই যে সরি আমরা ওই সময় এই ঘটনাটা ঘটে গেছে কিংবা পরিস্থিতির কারণে আমরা এটা করছি, এই জন্য আমরা জাতির কাছে ক্ষমা চাই, সেই কথা তারা বলেনি। বরং তারা উল্টো বলা হচ্ছে এই পুরো ঘটনাটাই একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। এবং ভারতও একই সুরে সুর মিলিয়ে একই কথা বলছে, ভারতের স্টেটমেন্টটাও কিন্তু একই পর্যায়ে। ভারত কিন্তু আজ পর্যন্ত জুলাই গণ অভ্যুত্থানকে স্বীকৃতি দেয় নাই এবং ইউনূস সরকারের সাথে কাজ করছে, যেটুক না করলে একটা দেশ হিসেবে আরেকটা দেশের সাথে এই পর্যায়ে কাজ করছে, কিন্তু তাদের সাথে সম্পর্ক এই পর্যায়ে চলে গেছে এবং তারা মনে করে যে শেখ হাসিনাকে এইখান থেকে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে ক্ষমতাচ্যুত করা হয়েছে। তারা এটাকে বিপ্লব মানতেও রাজি না, তারা এটাকে অভ্যুত্থান মানতেও রাজি না। আর তারা যে গণহত্যাকারী, এই কথাটা সরকারি যে গণহত্যাকারী ছিল শেখ হাসিনার সরকার, সেটাও তারা মানতে রাজি না। তো এইখানে এইরকম একটা অবস্থায় থেকে আওয়ামী লীগের মতো একটা পুরানো রাজনৈতিক দল তারা যেখানে পলিটিক্যালি ফিরে আসার চেষ্টা করবে, সেটা না করে তারা অব্যাহতভাবে, আপনি যদি শেখ হাসিনার টেলিফোন কনভারসেশনগুলো শুনে থাকেন, নিশ্চয়ই শুনেছেন, অনেকগুলা যেটা আছে, যে কেউ পায়, যার কাছে মোবাইল আছে, অ্যাক্সেস আছে, সে নেটের মাধ্যমে ফেসবুকে ঢুকে কিংবা তাদের গ্রুপগুলোতে ঢুকলে এটা দেখতে পারে। অব্যাহতভাবে উনি উস্কানি দিয়ে যাচ্ছেন এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য এবং অন্যান্য আওয়ামী লীগ নেতারা। তো তারা কি এখন পলিটিক্স করছেন নাকি সন্ত্রাসী সংগঠন হিসেবে দাঁড়িয়ে গেছেন? এবং সন্ত্রাসী, আপনি যেমনটি বললেন যে এটা তো আন্ডারগ্রাউন্ড পার্টিগুলোর এই ধরনের তৎপরতা থাকে যে ঠিক আছে আমি তো প্রকাশ্যে রাজনীতি করতে পারি না এবং আমার করার সুযোগ নাই। সরকার কিন্তু আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছে তাদের এই জুলাইয়ের সন্ত্রাসী কার্যক্রমের কারণে। এখন তারা সরকার এটাও বলেছে যে যারা বিচারে দোষী সাব্যস্ত হবেন তার বাইরে যারা আছেন তাদের তো আওয়ামী লীগ করতে কোনো আপত্তি নেই, কিংবা ইভেন নির্বাচনের ক্ষেত্রেও বলা হচ্ছে তারা দলীয়ভাবে অংশগ্রহণ করতে পারবে না, কিন্তু আওয়ামী লীগের যদি একটা ভালো লোক থাকে কেউ এটার মধ্যে, তাইলে তারা নির্বাচনে অংশ নিলে তো এটাতে কোনো বাধা নাই ব্যক্তিগতভাবে স্বতন্ত্রভাবে। কিন্তু তারা রাজনৈতিকভাবে জিনিসটাকে ডিল না করে সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে এখন পরিস্থিতি তারা মোকাবেলা করতে চাচ্ছে। বাংলাদেশে আবার একটা অস্থিতিশীলতা সৃষ্টি করে, সরকারকে অস্থিতিশীল করে, দেশকে অস্থিতিশীল করে, জুলাই যোদ্ধাদের হত্যা করে যে বাংলাদেশে আবার তারা কামব্যাক করার যে চেষ্টা করছে। আমার ধারণা যে তরুণরা যেভাবে প্রাণ দিয়েছে জুলাইয়ের, যারা দেখেছে রাজপথে থেকে প্রত্যক্ষ, আপনি আমি যারা আমরা দেখেছি ঘটনাগুলা, তারা এটা বিশ্বাস করার কোনো কারণ নেই যে আপনি জোর করে সন্ত্রাস চালিয়ে আবার আওয়ামী লীগ বাংলাদেশে ফিরে আসবে ক্ষমতায় কিংবা বাংলাদেশে রাজনীতিতে ফিরে আসতে পারবে, এটা ভাবার কোনো কারণ নাই। 1400 তরুণ যদি প্রাণ দিতে পারে, 14,000 লাখ দিতেও দ্বিধা করবে না। এবং হাদির মতো অজস্র হাদি দাঁড়িয়ে যাবে, যেমনটি হাদি বলে গেছেন, মানে উনি তো জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, এবং আল্লাহ যদি একমাত্র আল্লাহ যদি সহায় হন তাইলে উনি ফিরে আসতে পারেন। তার অবস্থা এই পর্যায়ে ক্রিটিক্যাল, যদিও তাকে আজকে সিঙ্গাপুর নেওয়া হচ্ছে। উনি বলে গেছেন যে আমি না পারি আমার সন্তান পারবে। এবং হাদি যেটা বলেছে যে 50 বছর যদি গোলাম হয়ে বেঁচে থাকার চেয়ে 5 বছর আপনার মাথা উঁচু করে দাঁড় করে থাকাটা অনেক ভালো। এবং এই অ্যাটিটিউড নিয়ে যদি বাংলাদেশের তরুণ সমাজ দাঁড়িয়ে চায়, এই তরুণ সমাজকে আওয়ামী লীগ বলেন কিংবা অন্য কোনো রাজনৈতিক বলেন কিংবা প্রতিবেশী রাষ্ট্র বলেন, কেউই দমিয়ে রাখতে পারবে না। বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে, যত রক্তের বিনিময়ে হোক না কেন। বাংলাদেশের তরুণ সমাজ এই চ্যালেঞ্জ গ্রহণ করেছে এবং আমি বিশ্বাস করি এই তরুণ সমাজ এই চ্যালেঞ্জ মানে সমস্ত সন্ত্রাসী কার্যকলাপকে তাদের তারুণ্য দিয়ে, তাদের দেশপ্রেম দিয়ে, তাদের সততা দিয়ে মোকাবেলা করবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।